হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখন আমি ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র সপ্তম অধ্যায় মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল বিস্তারিত অধ্যায়ভিত্তিক আলোচনা করব। তো ভূমিকা হিসেবে আমরা বলতে পারি কোম্পানির মূলধন কাঠামো, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র এবং সংরক্ষিত আয় দ্বারা গঠিত হয়ে থাকে। এই অধ্যায়ে আমরা মূলধন কাঠামোর উৎসগুলো পৃথক পৃথক ব্যয় নির্ণয় করতে শিখব এবং পৃথক পৃথক মূলধন ব্যয়গুলোর ব্যবহার করে গড় মূলধন ব্যয় নির্ণয় করতে শিখব। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে আমরা জানতে পারব: 1. মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারব। 2. অর্থায়নের উপর মূলধন ব্যয়ের প্রভাব বিশ্লেষণ করতে পারব। বিভিন্ন প্রকার অর্থায়নের ক্ষেত্রে মূলধন ব্যয় নির্ণয় করতে পারব। মূলধন ব্যয় নির্ণয়ের সীমাবদ্ধতাসমূহ জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি জ্ঞানমূলক কিছু প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। 1. মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল বলতে কি বোঝো? কোনো প্রতিষ্ঠানের সর্বনিম্ন প্রয়োজনীয় আয়ের হারকে মূলধন ব্যয় বলা হয়। গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয় বলিতে কি বোঝো? বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলিতে কি বোঝো? প্রতিষ্ঠানের সকল মূলধনের খরচ এবং সকল মূলধনের ব্যবহারের অনুপাতের গুণফলের সমষ্টিকে গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয় বলা হয়। উত্তোলন ব্যয় বা ফ্লোটেশন কস্ট বলিতে কি বোঝো? কোনো কোম্পানির একটি সিকিউরিটি ইস্যু বা বিক্রয় বাবদ যে ব্যয় হয় তাকে উত্তোলন ব্যয় বলা হয়। সাধারণ শেয়ার ব্যয় বা কস্ট অফ কমন স্টক বলিতে কি বোঝো? সাধারণ শেয়ারের ব্যয় হচ্ছে এমন একটি হার যা দিয়ে বিনিয়োগকারীরা একটা ফার্মের ভবিষ্যৎ লভ্যাংশকে বাটাকরণ করে এবং এর শেয়ারের মূল্য বের করে থাকে। এখন বলছি দীর্ঘমেয়াদী ঋণ ব্যয়, কস্ট অফ লং টার্ম ডেবিট বলিতে কি বোঝো? ধারের মাধ্যমে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের কর পরবর্তী ব্যয়কে দীর্ঘমেয়াদী ঋণ ব্যয় বলা হয়। কখন সাধারণ শেয়ার ব্যয় সংরক্ষিত তহবিলের ব্যয়ের সমান হয়? যখন কোনো ব্যক্তিগত করের হার এবং উত্তোলন ব্যয় নেই, তখন সাধারণ শেয়ার সংরক্ষিত ব্যয় তহবিলের ব্যয় সমান হয়। অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বা কস্ট অফ প্রিফার্ড স্টক বলিতে কি বোঝো? বাৎসরিক লভ্যাংশকে একটা অগ্রাধিকার শেয়ার বিক্রির নিট টাকা দিয়ে ভাগ করে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় বের করা যায়। বিনিয়োগ সুযোগ তালিকা বলিতে কি বোঝো? ইনভেস্টমেন্ট অপরচুনিটি শিডিউল, সংক্ষেপে IOS বলিতে কি বোঝো? কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ আয় থেকে সর্বনিম্ন আয়ের প্রকল্পকে ক্রমানুসারে সাজানোকে বিনিয়োগ সুবিধা তালিকা বলা হয়। WMCC এর পূর্ণরূপ কি? ওয়েটেড মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। প্রান্তিক মূলধন ব্যয় বা মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল বলিতে কি বোঝো? অতিরিক্ত কোনো একটি উৎস হতে মূলধন সংগ্রহ করার ফলে যে অতিরিক্ত মূলধন ব্যয়ের সৃষ্টি হয় তাকে প্রান্তিক মূলধন ব্যয় বলা হয়। প্রান্তিক গড় মূলধন ব্যয় বা ওয়েটেড মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল বলিতে কি বোঝো? অতিরিক্ত 1 টাকা মূলধন সংগ্রহ করার জন্য ফার্মের যে গড় মূলধন ব্যয় হয় তাকে প্রান্তিক মূলধন ব্যয় বলা হয়। বহি অর্থায়নের কয়েকটি উৎসের নাম বলো। সাধারণ শেয়ার,
অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র ইত্যাদি। সংরক্ষিত তহবিল কোন ধরনের উৎস? সংরক্ষিত তহবিল অভ্যন্তরীণ উৎস। কোনো ফার্মের ক্ষেত্রে KO = KE হয় যে ফার্মের কোনো ঋণ মূলধন নেই। উত্তরণ ব্যয়ের কয়েকটি উদাহরণ দাও, যেমন অবলোকন ফি, আইন ফি ইত্যাদি। যদি কর পূর্ব ঋণের ব্যয় 12% হয় এবং কর হার 40% হয়, তবে কর পরবর্তী ঋণের ব্যয় নির্ণয় করো। এখানে সূত্র বলছি, KD = KI ফার্স্ট ব্র্যাকেট 1 - T = 12 ফার্স্ট ব্র্যাকেট 1 - 0.40 9.6%। এখানে KD = আফটার ট্যাক্স কস্ট অফ ডেবিট, KI = বিফোর ট্যাক্স কস্ট অফ ডেবিট, T = ট্যাক্স রেট। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলিতে কি বোঝো? কনস্ট্যান্ট ডিভিডেন্ড গ্রোথ মডেল বলিতে কি বোঝো? যে মডেলে ধরে নেওয়া হয় যে কোম্পানির লভ্যাংশ প্রতি বছর একই হারে বাড়বে, তাকে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি মডেল বলা হয়। ভার বা গুরুত্ব ওয়েট বলিতে কি বোঝো? মূলধনের প্রতিটি উৎসের আনুপাতিক হারকে ভার বা গুরুত্ব বলা হয়। কাম্য মূলধন কাঠামো বা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলিতে কি বোঝো? যে মূলধন কাঠামোতে একটি ফার্মের মূলধন ব্যয় সবচেয়ে কম এবং ফার্মের মূল্য সবচেয়ে বেশি হয়, তাকে কাম্য মূলধন কাঠামো বলা হয়। ঝুঁকিমুক্ত আয়ের হার বা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলিতে কি বোঝো? ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে যে আয় হয় তাকে ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়। দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস, কয়েকটি উৎসের নাম বলো, যেমন সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, বন্ড, সংরক্ষিত আয় ইত্যাদি। মূলধন ব্যয়ের অনুমতি কয়েকটি শর্তাবলী আলোচনা করা হলো। 1. ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন কাঠামো অপরিবর্তনশীল বা স্থির থাকবে। 2. ব্যবসায় ঝুঁকি, আর্থিক ঝুঁকি ও লভ্যাংশ নীতি সর্বদা অপরিবর্তনশীল থাকবে। 3. স্বল্পমেয়াদী ঋণ মূলধন কাঠামোতে অন্তর্ভুক্ত হবে না। 4. কর পরবর্তী ব্যয়ের উপর মূলধন ব্যয় ধার্য করতে হবে। 5. মুদ্রাস্ফীতির হার গ্রহণযোগ্যভাবে সক্রিয় থাকবে। এখন আমি বলছি কাম্য মূলধন কাঠামো নির্ণয়, বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন ও উৎস নির্বাচনের জন্য মূলধন ব্যয় অনেক গুরুত্বপূর্ণ। মূলধন ব্যয় নির্ণয়ে ঋণের ব্যয় সবসময় কর পরবর্তী হয়। উত্তরণ ব্যয় ঋণ মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন ও সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজ্য। দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধযোগ্য এবং অপরিশোধযোগ্য হয়ে থাকে। বন্ড অধিহারে, অবহারে এবং সমহারে বিক্রয় হতে পারে। সাধারণ শেয়ার মূলধন ব্যয় সবচেয়ে বেশি ব্যয়যুক্ত তহবিল। কর পরবর্তী ঋণের ব্যয় বের করার সূত্র হচ্ছে কর পরবর্তী ঋণের ব্যয় অর্থাৎ KD = KI ফার্স্ট ব্র্যাকেট 1 - TC। এখানে KI কর পূর্ব ঋণের ব্যয় এবং TC হলো কর হার। কিছু বলা না থাকলে অধিহার, অবহার, লভ্যাংশ
কুপন সুদের হার পরিমাণ অর্থাৎ প্রিমিয়াম, ডিসকাউন্ট, ডিভিডেন্ড, কুপন ইন্টারেস্ট পেমেন্ট ইত্যাদি সবসময় অভিহিত মূল্যের উপর অর্থাৎ ফেস ভ্যালুর উপর ধরতে হয়, কিন্তু উত্তোলন ব্যয় বা ফ্লোটেশন কস্ট বিক্রয় মূল্যের উপর ধরতে হবে। ভার প্রদত্ত গড় মূলধন ব্যয় অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করার সময় কর পরবর্তী ঋণের ব্যয় অর্থাৎ আফটার ট্যাক্স কস্ট অফ ডেবিট বের করতে হবে। ব্যক্তিগত কর না থাকলে যা কস্ট অফ ক্যাপিটাল, সংক্ষেপে আমরা কেই, তাই কস্ট অফ রিটার্ন আর্নিংস অর্থাৎ কেআর, তবে এক্ষেত্রে ফ্লোটেশন কস্ট আসবে না। ভার আরোপিত গড় মূলধন ব্যয় অবলিক মূলধন ব্যয় অবলিক মোট মূলধন ব্যয় অবলিক সার্বিক মূলধন ব্যয় অবলিক গড় মূলধন ব্যয় সকলই একই কথা। যদি ব্যক্তিগত কর হার বা পার্সোনাল ট্যাক্স ও উত্তোলন ব্যয় দেওয়া না থাকে তবে সাধারণ শেয়ারের ব্যয় কেই, তাই সংরক্ষিত আয়ের ব্যয়। সংরক্ষিত আয়ের ব্যয় বের করার সময় উত্তোলন ব্যয় আসে না, তাই উত্তোলন ব্যয়কে বিবেচনা না করে সংরক্ষিত আয়ের ব্যয় কেআর বের করতে হবে। উত্তোলন ব্যয়ের মধ্যে ইস্যু ব্যয়, অবলোকন ব্যয়, আইন খরচ, স্ট্যাম্প ডিউটি, ক্রেডিট রেটিং চার্জ, এজেন্ট চার্জ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে। অধিহার বা প্রিমিয়াম, অবহার বা ডিসকাউন্ট শতকরা হারে দেওয়া থাকলে এবং কিছু বলা না থাকলে অভিহিত মূল্যের উপর ধরতে হবে। বিক্রয় মূল্য সমান সমান অভিহিত মূল্য প্লাস অধিহার। বিক্রয় মূল্য সমান সমান অভিহিত মূল্য মাইনাস অবহার। নিট বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস উত্তোলন ব্যয়। যদি কিছু বলা না থাকে তবে যা অভিহিত মূল্য তাই মেয়াদপূর্তি মূল্য। অনেক সময় মেয়াদপূর্তি মূল্য অধিহারে বা প্রিমিয়ামে হয়। কিছু বলা না থাকলে এই অধিহার অভিহিত মূল্যের উপর ধরতে হবে। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ অর্থাৎ ডিপি ইকুয়াল টু অভিহিত মূল্য গুণন লভ্যাংশের হার। সাধারণ শেয়ার মূল্য অবলিক সাধারণ শেয়ারের দাম অবলিক বিক্রয় মূল্য অবলিক বাজার মূল্য অবলিক বর্তমান মূল্য অবলিক প্রত্যাশিত মূল্য অবলিক অন্তর্নিহিত মূল্যকে সংক্ষেপে পিও দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো ডিসকাউন্ট থাকে তবে পিও থেকে বাদ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টা আমি চারটি ধাপে তুলে ধরব। এটা ছিল আমার প্রথম ধাপ। সবাইকে ধন্যবাদ পরবর্তী ধাপ শোনার জন্য।